আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমার নাস্তা এখানে দিতে বলে তুমি নাস্তা করে নাও। আমি নিয়ে আসছি আপু। কথা নাস্তা আনার বাহানায় সেজানকে বারবার দেখছে। আদ্রিস বসার ঘরে সোফায় বসে আছে, দুপা আরাম করে টেবিলের উপরে রেখেছে, হাতে মোবাইল, পাশেই কোটটা রাখা। রুষা ওর আশেপাশে ঘুরঘুর করছে কিছু বলার জন্য, কিন্তু পারছে না। কয়েকবার ঘুরে চলে এসেছে, সবটাই আদ্রিসের চোখে পড়েছে, কিন্তু না দেখার ভান করে আছে। রুষা আদ্রিসের সামনে দাঁড়িয়ে উসখুস করছে। আদ্রিস আর চোখে একবার চোখ সরিয়ে নিল, তারপর নিজের মতো ব্যস্ত হয়ে পড়ল। রুষা বিরক্ত হলো ওর আচরণে। এত ভাবনি আর কিছু নেই, আমি তোমার সাথে প্রেম আলাপ করতে আসিনি যে পাত্তা দিচ্ছ না টাইপ ভাব দেখাবে। আদ্রিস রুষার দিকে ভ্রু কুচকে তাকালো। রুষা ভ্রুক্ষেপহীন ভাবে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে, চোখে মুখে বিরক্তি। আদ্রিস না নামিয়ে তাচ্ছিল্য করে বলল, তো আমি কি সাহায্য করতে পারি? কি প্রয়োজন পড়লো আমাকে? রুষা দুহাতের ভাঁজ খুলে আদ্রিসের দিকে চেয়ে বলল, আমি সেজান ভাইয়ের ব্যাপারে কথা বলতে এসেছি। আদ্রিসের ব্যাপারটা ঠিক হজম হলো না। রুষা এসেছে সেজানের ব্যাপারে কথা বলতে। সেজানের ব্যাপারে হলে সেজান নিজেই আসবে, রুষাকে কেন পাঠাবে? ওদের মধ্যে লজ্জা সংকোচের সম্পর্কও না, তাই অনেকটা বিস্ময় নিয়ে বলল, সেজান? হ্যাঁ, সেজান ভাইকে নিয়ে। সেজানের আবার কি হয়েছে? না, কিছু হয়নি, আসলে আমি ওনার ব্যাপারে কিছু বলতে এসেছি। সেজান তোমাকে পাঠিয়েছে? ওর কিছু বলার থাকলে সরাসরি আমাকে বলবে, তোমাকে কেন পাঠাবে? আমি কোথায় বললাম সেজান ভাই পাঠিয়েছে? আমি নিজে এসেছি ওনার ব্যাপারে কথা বলতে। আসলে আমি সেজান ভাইয়ের বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছি। আদ্রিস ওর কথা শুনে দাঁড়িয়ে গেল। আদ্রিস বসে পড়ল, তারপর আবার ভাবতে লাগলো। কিছুক্ষণ ভেবে গম্ভীর মুখে বলল, আমি চাই না সেজান বিয়ে করুক। কিন্তু কেন? তোমার কি সমস্যা? অবশ্যই সমস্যা আছে। ও আমার ছোট ভাই, আমি ওর লাইফে আজ আসতে দেব না। আমি চাই না ও কষ্ট পাক। নারী মানেই প্রতারক। তুমি আমার বিশ্বাস নিয়ে যেভাবে খেলেছো, আমার জীবন যেভাবে ছাড়খাড় করে দিয়েছো, ওর লাইফে আমি এমন কাউকে অ্যালাউ করব না, কারো হাতে ওর জীবন তুলে দেব না। আমার আর তোমার বিষয়টা আলাদা, এর সাথে সেজান ভাইকে কেন জড়াচ্ছ? তোমাকে এই নিয়ে ভাবতে হবে না, আমি ওর বিয়ে দিচ্ছি না, ব্যাস। কিন্তু তারও একটা চাওয়া পাওয়া আছে, তারও কাউকে প্রয়োজন। সেটা যেদিন সেজান এসে বলবে সেদিন ভেবে দেখব। এই নিয়ে আর একটা কথা শুনতে চাই না, অন্তত তোমার মুখ থেকে। আদ্রিস সোফায় থাকা কোট আর মোবাইল হাতে নিয়ে চলে গেল। রুষা দীর্ঘশ্বাস ছাড়ল। সেজান কবে বলবে আর কবে ওদের বিয়ে হবে? কথাকে কি উত্তর দিবে বুঝতে পারছে না। কথায় ঘরের দিকে পা বাড়ালেই সেজানকে দেখতে পেল। সেজান সামনাসামনি পড়ে গিয়ে ইতস্তত করছে। আমতা আমতা করে বলল, ভাইকে এসব কি বলতেছিলেন? কেন বলছিলেন? আপনার আর কথার জন্য। কথাকে তো ভালোবাসেন। সেজান জোরপূর্বক হেসে বলল, আমি এখনই বিয়ে করতে চাই না। আর তাছাড়া কথা শান্তশিষ্ট খুব ভালো একটা মেয়ে, ওকে কারো না কারো ভালো লাগার কোনো কারণ নেই। কিন্তু ব্যাপারটা আপনি যেমন ভাবছেন তেমন নয়, জাস্ট একটা ভালো লাগা ছিল, কিন্তু ভালোবাসি তা নয়, ওসব কিছু না। রুষা সেজানের দিকে তাকালো, ও দৃষ্টি লুকাচ্ছে। রুষার বুঝতে বাকি নেই আদ্রিসের বিপক্ষে ও যাবে না। রুষা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হয়তো আমারই বুঝতে ভুল হয়েছে। কথাকে আমি ছোট বোনের মতো মনে করি। ওর দায়িত্ব নিয়েছি, ওকে ভালো ঘর ভালো বর দেব, আর সে দায়িত্ব আমি পালন করব। বাবা মা নেই বলে সবাই ঠকিয়ে যাবে তা কি হয়? ওর জন্য আমি ছেলে দেখেছি। আপনি যখন চাইছেন না, তাহলে সে ছেলের সাথে কথা বলবো। সেজানের ভিতরটা ছিঁড়ে যাচ্ছে রুষার কথা শুনে। টুকরো টুকরো হয়ে যাচ্ছে সাজানো ভালোবাসা। তবুও জোর করে মুখে হাসি ফুটিয়ে রেখেছে। আদ্রিসের বিরুদ্ধে কিছুতেই যাবে না, জীবন দিয়ে দিতে পারবে। আর এ তো জীবনের সামান্য অংশ, ভালোবাসা। জি ভাবি, যা ভালো মনে করেন। সেজান নিজের ঘরে চলে গেল। রুষা সেজানের আচরণে অবাকের পাশাপাশি বিরক্ত। কি করে কথাকে ফেস করবে? মেয়েটা কত আশা নিয়ে বসে আছে, রুষার কথাকে ফেস করতেই হবে। তাই কথার ঘরের দিকে পা বাড়ালো। কথা বসে বসে চোখের পানি মুছছে। রুষা ওর মুখোমুখি অসহায় ফেস করে বসে আছে। কাঁদতে নিষেধও করেনি, কারণ কথা আগে হোক পরে হোক কাঁদবে। যেহেতু সেজান অস্বীকার করেছে নিজের ভালোবাসা, তাই চাইছিল ওর সামনেই কাঁদুক। কথা চোখের পানি মুছে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিজেকে সামলে বলল, আপু,
আমি ভুল ছিলাম, ভুল ভেবে এত এত স্বপ্ন দেখেছিলাম। সেজান ভাইয়ের কি দোষ? আমার মতো এতিম মেয়েকে বিয়ে করা যায় না, ভালোবাসাও যায় না। আমি ভুলে গিয়েছিলাম, ওনার জন্য কি মেয়ের অভাব বলো? আমিই বোকা। রুষা ওর অবস্থা বুঝে বলল, কথা এভাবে বলছো কেন? কখনো নিজের অবস্থা নিয়ে আফসোস করবে না, নিজেকে ছোট মনে করবে না। তোমার শিক্ষা মনুষ্যত্বই তোমার পরিচয়। নিজেকে কখনো ছোট মনে করবে না। আমি তোমার জন্য ভালো ছেলে খুঁজবো, সে তোমাকে খুব ভালো রাখবে, ভালোবাসবে। কথা শুকনো হেসে বলল, এইসব বাদ দাও, আমি কষ্ট পাচ্ছি না। যে আমাকে ভালোবাসে না তার জন্য কেন কষ্ট পাবো? আমি আর কষ্ট পাবো না, সব ভুলে যাব। তুমি খামোখা এই নিয়ে চিন্তা করো না। চলো আমরা বেবি নিয়ে কথা বলি। জানো আপু, তোমাকে এখন মুরব্বি মুরব্বি লাগে। রুষাও ওর কথা শুনে হেসে ফেলল। ও আগের চেয়ে অনেক মুটিয়ে গেছে, শরীর মুখ সব ফুলে গেছে, নিজের চেহারার তেমন যত্ন নেয় না, সব মিলিয়ে কিউটনেস চলে গেছে। কয়েকদিন পর রুষাকে আদৃশ নিচে শিফট করে দিয়েছে। ভারী শরীর নিয়ে সিঁড়ি বেয়ে নামতে উঠতে সমস্যা হয়, কোনো দুর্ঘটনা ঘটে যায় তাই ওকে নিচে শিফট করে দিয়েছে। ওর যত্নের কোনো ত্রুটি রাখে না, কিন্তু পরোক্ষভাবে নিজেকে আড়ালে রেখেই ওর দেখাশোনা করে। কথাকে ওর রুমে থাকতে বলেছে, যাতে রাতের বেলায় কোনো সমস্যা হলে জানতে পারে। কথা রুষাকে ধরে ধরে ডাইনিং টেবিলের কাছে নিয়ে গেল। রুষা একাই সব করতে পারে, কিন্তু কথা নাছোড় বান্ধা, ওর সাথে সাথে হাঁটতে হবে। কথা চেয়ার টেনে রুষাকে বসতে দেয়। বসানোর পরে ওর চোখ যায় বসার ঘরের সোফার দিকে। সেজান সেখানে স্থির দৃষ্টিতে বসে আছে, কথার দিক থেকে চোখ ফেরাচ্ছে না। কথা চোখ সরিয়ে এমন ভান করে যেন ওকে দেখেইনি, নর্মাল বিহেভ করছে। কিচেন থেকে খাবার এনে রুষাকে দিচ্ছে, তারপর রুষার পাশে বসে নিজেও খাচ্ছে। একবারের জন্যও সেজানের দিকে তাকাচ্ছে না। বিষয়টা সেজানকে গভীরভাবে পীড়া দিচ্ছে। কথা রুষার হাসি হেসে হেসে কথা বলছে আর খাচ্ছে। খাওয়া শেষ করে উঠে আবার ঘরে গিয়ে রুষার মেডিসিন এনে রুষাকে খাইয়ে দিচ্ছে। সেজান আর সহ্য করতে পারছে না, ও কথাকে ইগনোর করতে পারছে না, কিন্তু কথা স্বাভাবিকভাবেই ইগনোর করে যাচ্ছে। যে কথা ওকে দেখলেই হাসি মুখে এগিয়ে এসে জিজ্ঞেস করত, কেমন আছেন, কিছু খাবেন, কফি করে দিই, আজ সে নির্বাক শুধুমাত্র ওর সাথে। ওকে কত সহজভাবে ইগনোর করে যাচ্ছে। সেজান বসা থেকে দাঁড়িয়ে গেল, চুপচাপ বাইরে চলে গেল। আদৃশের জন্য গাড়িতে গিয়ে অপেক্ষা করছে। কথা আর চোখে ওর যাওয়া দেখে দীর্ঘশ্বাস ছাড়ল, যা কারো চোখে পড়েনি। বিকেল বেলা কথার সাথে রুষা বাগানে হাঁটছে আর গল্প করছে। আদৃশ দোতলার বারান্দায় দাঁড়িয়ে ওকে দেখছে। হুট করে রুষা যেন বদলে গেল। প্রায় বছরখানেক আগে যখন ওকে দেখেছিল, লম্বা পাতলা অবুঝ ধরনের একটি মেয়েকে দেখেছিল, যাকে টোকা দিলেই যেন ভেঙে পড়বে এমন ছিল। আজ তার মধ্যে কত পরিবর্তন, একদম ম্যাচিউরড একটা মেয়ে। কয়েক মাস আগেও লাফিয়ে ছাপিয়ে বেরিয়েছে, শত্রুর সাথে লড়াই করেছে, এখন সে গুটি গুটি পায়ে হাঁটে। আদৃশ দীর্ঘশ্বাস ছাড়ল। ওর ইচ্ছে করছে রুষার হাত ধরে ওর মতো গুটি গুটি পায়ে বাগানে হাঁটতে আর রাজ্যের গল্প করতে, কিন্তু অভিমান ওকে বাধা দিচ্ছে। রাতের বেলায় রুষা ডাইনিংয়ে বসে বসে ছুরি দিয়ে আপেল কাটছে। কিছু ভালো লাগছে না, তাই অযথাই আপেল কাটছে। আদৃশের জন্য মন কেমন কেমন করছে, না পারছে সব ভুলে ওকে কাছে টানতে, আর না পারছে এতটা দূরত্ব সহ্য করতে। আদৃশ সোফায় বসে কফি খাচ্ছে আর রুষাকে আর চোখে দেখছে। আদৃশ চাইলে ঘরে বসেও খেতে পারত, এখানে মূলত রুষার জন্য বসে আছে। রুষা আর চোখে আদৃশকে দেখছে। আদৃশ কি সত্যি ওকে আর ভালোবাসে না? সত্যিই কি বাচ্চা হওয়ার পর ওকে তাড়িয়ে দিবে? আদৃশকে জোর করে ওর সন্তানের কাছ থেকে কেড়ে নিবে? রুষার মাথায় এইসব চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে। হঠাৎ করে ছুরি ওর আঙ্গুলে লেগে যায়, কিছুটা কেটে গিয়ে রক্ত বের হচ্ছে। রুষা আকস্মিক দুর্ঘটনায় কিছুটা জোরে শব্দ করে ওঠে, আঙ্গুল চেপে ধরে। আদৃশ কফির মগ ফেলে দৌড়ে আসে, কফি আর মগের ভাঙা অংশ মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। আদৃশ দৌড়ে এসে ওর আঙ্গুল চেপে ধরে, তারপর চেঁচিয়ে সার্ভেন্টদের ডাকে। রুষাকে ধমক দিয়ে বলে, তোমাকে এসব কে করতে বলেছে? একদিন নিষেধ করিনি? আমার বাড়িতে কাজের মানুষের অভাব পড়েছে? রুষা ওর ধমক খেয়ে থমথমে মুখ করে রেখেছে। সার্ভেন্টরা ভয়ে জবথব হয়ে দাঁড়িয়ে আছে। আদৃশ সবাইকে উদ্দেশ্য করে বলল, সবাই চাকরি থেকে ইস্তফা দিয়ে বাড়িতে চলে যান। রুষাকে যদি কাজ করতে হয় তবে আপনাদের কি প্রয়োজন? রুষা ওর কথা শুনে বলল, আদৃশ, ওনাদের কি দোষ? আমার ভালো লাগছিল না তাই কাটছিলাম। তুমি চুপ থাকো, দেখো কত রক্ত বের হচ্ছে। কেন এমন করো রুষা? এমনিতেই তোমার শরীর দুর্বল, একটা বাচ্চা বহন করছো, একটু তো খেয়াল রাখো। সবসময় এত জেদ কেন করো? আদৃশ সার্ভেন্টদের দিকে চেয়ে ধমকে বলল,
দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছেন কেন? ফার্স্ট এইড বক্স আনুন, ডাক্তার খবর দিন। রুষা অবাক হয়ে বলল। সামান্য একটু কেটেছে, ডক্টর কি প্রয়োজন? আদ্রিস চিন্তিত হয়ে বলল। এত রক্ত বের হচ্ছে, যদি শরীর আরও দুর্বল হয়ে মাথা ঘুরে পড়ে যাও, ব্যথা পাও, তখন আরও অসুস্থ হয়ে পড়বে। বলা তো যায় না, ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো। একজন ফার্স্ট এইড বক্স এনে দিলে আদ্রিস নিচু হাতে ব্যান্ডেজ করে দিল। রুষা অবাক হয়ে চেয়ে আছে আদ্রিসের দিকে। ওর জন্য কত চিন্তা। মনে হচ্ছে সেই আদ্রিস যে ওর আগে ব্যথা পায়। কোথাও না কোথাও আদ্রিসের মনে ওর জন্য নিগুড় ভালোবাসা আছে, সেটা শুধু প্রকাশ করতে চায় না। ব্যান্ডেজ করে আদ্রিস রুষাকে ঘরে নিয়ে গেল। ধীরে ধীরে ওকে বিছানায় বসিয়ে দিল। তখনই রুষা ও শব্দ করে পেটে হাত দিল। চোখে পানি ছলছল করছে। আদ্রিস বিচলিত হয়ে ওর সামনে হাঁটু বেড়ে বসে বলল। কি হয়েছে রুষা, শরীর খারাপ লাগছে? রুষা ছলছল চোখে হাসি মুখ করে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। নিজেকে একটু শান্ত করে বলল। কিক মেরেছে, পেটে ফুটবল খেলছে, স্থির থাকার মতো বাচ্চাও না। আদ্রিস ওর কথা শুনে হেসে ফেলল। তারপর বিড়বিড় করে বলল। মা, কম কিসে, দেখতে হবে না? রুষা তেলে বেগুনে জ্বলে উঠে বলল। তুমি কম কিসে? তুমি তো বেশ শান্ত ভদ্র একটা মানুষ। তোমার মতো হয়েছে, একদম তোমার মতো হয়েছে। দুজন বাচ্চা কার মতো হয়েছে তা নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছে। সকাল থেকেই রুষার শরীর ম্যাচ ম্যাচ করছে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। থেমে থেমে পেটে ব্যথা হচ্ছে। কথা আশ্রম যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আশ্রমে গুরুত্বপূর্ণ কাজ আছে, আজ যেতেই হবে। কথা আয়নার সামনে দাঁড়িয়ে কানে দুল পড়তে পড়তে বলল। আপু, কোনো কিছু প্রয়োজন হলে কাউকে ডেকো। আমি সবাইকে বলে যাব তোমার দিকে খেয়াল রাখতে। পানি আর মোবাইল হাতের কাছে রেখেছি। একা একা উঠে কোথাও যাবে না। আগামীকাল তোমার ডেট। এই একটা দিন সাবধানে থাকবে। আমি যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো। রুষা আধশোয়া হয়ে মুচকি হেসে বলল। কথা এত চিন্তা করো না, তুমি যাও, কাজ শেষ করে আসবে। তাড়াহুড়োর প্রয়োজন নেই। রুষা আধশোয়া হয়ে মুচকি হেসে বলল। কথা বিছানার উপরে থেকে লেডিস ব্যাগটা হাতে নিয়ে রুষার দিকে মুচকি হেসে বিদায় নিল। ও যেতেই রুষার মলিন মুখে পেটে হাত রাখলো। ও বুঝতে পারছে না ওর এমন লাগছে কেন। তারপর আবার শুয়ে পড়ল। ঘণ্টাখানেক পরে ব্যথাটা চারা দিয়ে উঠল। আজগুবি চিন্তা ভাবনা মাথায় প্রবেশ করতে খিঁচুনি উঠে যাচ্ছে। শ্বাস নিতে পারছে না, গলা শুকিয়ে যাচ্ছে। রুষা বেডসাইড টেবিল থেকে পানি নিয়ে খেলো। তারপর আবার শুয়ে পড়ল, কিন্তু এখন ব্যথায় নড়তে পারছে না। হাত বাড়িয়ে মোবাইলটা নেওয়ার চেষ্টা করছে। কাউকে ডাকবে, মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। শুধু জোরে জোরে শ্বাস নিচ্ছে। মোবাইলটা ধরতে পারছে না, আর না কেউ এই ঘরে আসছে। রুষা মাথা উঁচু করে দরজার দিকে তাকালো। ওর মনে হচ্ছে এই ঘরে কখনো কেউ আসবে না, আর ওর এই অবস্থা জানবে না। রুষার চোখ বেয়ে পানি পড়ছে। মোবাইলটা আঙুলের স্পর্শ পেয়েছে। রুষা আরেকটু চেষ্টা করছে, নিজেকে বোঝাচ্ছে আর সাহস জোগাচ্ছে ওকে পারতেই হবে। কিন্তু সে আশাও নিভে গেল। হাতের স্পর্শ পেয়ে মোবাইলটা নিচে পড়ে গেল। রুষার অসহায়ত্ব আরও বেড়ে গেল। ও ব্যথায় ছটফট করছে আর কাঁদছে। তারপর মাথায় আসলো পানির গ্লাসটা নিচে ফেলতে হবে। রুষা আবারও নিজেকে সামলালো। সাহস জুগিয়ে আরও একটু চেষ্টা করছে। আদ্রিস অফিসের জন্য রেডি হচ্ছে। কিছু পড়ার শব্দে স্থির হয়ে দাঁড়ালো। তারপর ভাবলো রুষা হয়তো রাগ করে কিছু ছুড়াছুড়ি করছে। ওর অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে, তাই আর সেদিকে যাওয়ার কথা ভাবলো না। তারপর দেখা যাবে দুজনের মধ্যে ঝগড়া লেগে যাবে। আদ্রিস তাই কোট হাতে অফিসের জন্য বের হয়ে গেল। রুষা ছটফট করছে আর কাঁদছে। মৃদুস্বরে বিড়বিড় করছে। বিড়বিড় করে কিছু বলছে, গোঙানি দিচ্ছে। কপাল বেয়ে চিকন ঘামের রেখা ফুটে উঠেছে। আদ্রিস কি মনে করে আবার ফিরে এলো। রুষাকে দেখার জন্য ওর ঘরের দরজার সামনে এলো। দরজা ভেড়ানো ছিল। আদ্রিস দরজায় টোকা দিতে চেয়েও দেয় না। আস্তে আস্তে দরজা খোলে। দরজা খুলতেই ওর চোখ যায় বিছানার দিকে, যেখানে রুষা হাত পা নাড়িয়ে ছটফট করছে। আদ্রিস হাতের কোট ফেলে রুষার কাছে দৌড়ে যায়। আতঙ্কিত হয়ে ওর দিকে তাকালো। আদ্রিসকে দেখে রুষার প্রাণ ফিরে এলো। আদ্রিস রুষার হাতের তালুতে হাত ঘষছে। বিচলিত ভয়ার্থ কণ্ঠে বলল। কি হয়েছে তোমার, এমন করছো কেন? রুষা বিড়বিড় করে বলল। আদ্রিস। হ্যাঁ হ্যাঁ বলো, আমি শুনছি। বলো, কি বলবে, কি হয়েছে তোমার? আদ্রিস, আমার খুব কষ্ট হচ্ছে, আমি শ্বাস নিতে পারছি না, আমাকে হসপিটাল নিয়ে চলো। আদ্রিস কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। কি করবে বুঝতে পারছে না। রুষার অবস্থা ওকে নার্ভাস করে দিয়েছে। চেঁচিয়ে সবাইকে ডাকছে, আর রুষার চোখের পানি মুছে দিচ্ছে। রুষাকে পাঁচকোলা করে কোলে নিয়ে বলল।
আমি আছি, কিছু হবে না তোমার। আমরা এখনই হাসপাতালে যাব। আদ্রিস রুষাকে নিয়ে ঘর থেকে বের হতেই কাজের লোকেরা দৌড়তে শুরু করলো। গাড়িতে দরজা খুলে দিল, ওর প্রয়োজনীয় জিনিসপত্র গাড়িতে তুলে দিল। রুষার খিঁচুনি বেড়ে যাচ্ছে। রুষার অবস্থা দেখে আদ্রিসের নিজেকে অসহায় লাগছে। হাসপাতালে কল করলো, সব কিছু ব্যবস্থা করে রাখলো যাতে রুষাকে নেওয়ার সাথে সাথে চিকিৎসা শুরু করে দেয়। আদ্রিস রুষাকে আগলে রেখেছে নিজের সাথে। রুষা আদ্রিসের একটা হাত নিজের হাতে চেপে ধরেছে, ওর চোখ বন্ধ হয়ে আসছে। রুষা, আরেকটু কষ্ট করো, আমরা চলে এসেছি। বিশ্বাস করো, তোমার এই অবস্থা আমি দেখতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। আদ্রিস আঙ্গুল দিয়ে চোখের কোণের পানি মুছল, যা রুষার চোখে পড়েনি। হাসপাতালে রুষাকে নিতেই ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। সে জানার কথাও চলে এসেছে। কথার নিজেকে অপরাধী মনে হচ্ছে, তাই এসে থেকে মাথা নিচু করে রেখেছে। ডাক্তার বের হয়ে এসেছে। আদ্রিসের কাছে এসে বলল, পেশেন্টের অবস্থা ভালো না, খিঁচ উঠছে বারবার। আদ্রিস ডাক্তারের কলার চেপে ধরে চেঁচিয়ে বলল, ভালো না মানে কি? ওর এখানেই চেক আপ হয়েছে। সব সময় তো বলে এসেছেন সব নর্মাল, আর এখন বলছেন ভালো না কেন? সে যেন ওকে ছাড়িয়ে নিল। ডাক্তারকে বলল, আমার স্ত্রীর কিছু হলে হাসপাতাল জ্বালিয়ে দেব। এতদিন সব ঠিক ঠিক বলে ভুল চিকিৎসা দিয়েছে এরা, এদের আমি ছাড়বো না। ডাক্তার ঘাবড়ে যাওয়া কণ্ঠে বলল, আসলে স্যার, ম্যাম কোনো ট্রমার মধ্যে চলে গেছেন। বিড়বিড় করে বলছেন আমার বাচ্চা কাউকে দেব না, কেউ নিতে পারবে না। মনে হচ্ছে মানসিকভাবে বিধ্বস্ত। ওনার মনে কোনো ঘটনা বিশেষ প্রভাব ফেলছে। আমরা ওটিতে নিয়ে যাচ্ছি। কথা আর সেজান দুজনেই আদ্রিসের দিকে তাকালো। ওদের তিনজনের কারো বুঝতে বাকি নেই ঘটনাটা। কথা আমতা আমতা করে বলল, আপু, কয়েকদিন ধরে অনেক ডিস্টার্ব ছিল, রাতে ঠিক মতো ঘুমাতে পারতাম না। তার মনে একটা ভয় ঝেঁকে বসেছিল, আপনি তার বাচ্চাকে যদি ছিনিয়ে নেন। আমি অনেক বুঝিয়েছি, কিন্তু রুষা আপু তো মা, আর মায়ের মনে সবসময় সন্তানের জন্য দুশ্চিন্তা লেগেই থাকে। রুষা আপুর ক্ষেত্রেও তাই। আদ্রিস জানে ওকে কি করতে হবে। ওটির দিকে এগিয়ে যাচ্ছে। সেজানার কথা একে অপরের দিকে চাওয়াচাই করে আদ্রিসকে অনুসরণ করলো। আদ্রিস জোর করে ওটির ভিতরে ঢুকে গেল। ডাক্তার নার্স অপারেশনের ব্যবস্থা করছে। আদ্রিসকে দেখে তারা রেগে গেলেন এভাবে ওটিতে প্রবেশ করার জন্য। আদ্রিস কাউকে পরোয়া না করে কোনো বাধা না মেনে রুষার কাছে চলে গেল। ওর গালে হাত রেখে কানের কাছে ঠোঁট নাড়িয়ে বলল, রুষা, আমাকে শুনতে পাচ্ছ? আমি আদ্রিস। আমি জানি তুমি আমাকে শুনতে পাচ্ছ। তোমার বেবি তোমারই থাকবে, ওকে কেউ কেড়ে নিবে না, সবসময় তোমার সাথে থাকবে। আমি চাই তুমি আর আমাদের বেবি সুস্থভাবে আমার বাড়িতে প্রবেশ করো। আর কিছু চাই না আমি। তোমার বেবি তোমার সাথে থাকবে, আমি প্রমিস করছি। একটু শান্ত হও, আর আমি প্রমিস করলে সেই প্রমিস রাখি, তুমি জানো। রুষা বন্ধ চোখে ঠোঁট নাড়াচ্ছে। আদ্রিস উঠে দাঁড়ালো, রুষার দিকে আরেকবার তাকালো। কথা একটা বেঞ্চির উপর বসে আছে, অপেক্ষা করছে বেবির জন্য। অপেক্ষা করছে কখন শুনবে বেবি আর রুষা দুজনেই ভালো আছে। ওর মাথাটা ধরে আছে, কিছুক্ষণ পর পর চোখ মুখ কুকড়াচ্ছে। সে যেন ওয়ান টাইম গ্লাসে কফি এনে ওর সামনে ধরলো। কথা মাথা তুলে স্বাভাবিকভাবেই বলল, আমি কফি খাবো না সেজান ভাই, ধন্যবাদ। তারপর আবার দুহাত গালে দিয়ে মাথা নিচু করে রইল। সেজান কি করবে বুঝতে পারছে না। কথা ওকে এভাবে ইগনোর করছে ওর ভালো লাগছে না। এটা হাসপাতাল আর রুষার এই অবস্থা, তাই চুপ করে আছে। নয়তো কথাকে দুটো কড়া কথা শুনিয়ে দিত। ওটি থেকে তোয়ালে পেঁচিয়ে একজন নার্স বের হয়ে এলো। কথা দৌড়ে গিয়ে বাবুকে কোলে তুলে নিল। নার্স মুচকি হেসে বলল, সেজানার কথা বেবিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেও আদ্রিস বিচলিত হয়ে প্রশ্ন করল, আমার স্ত্রী? আমি ওকে একটু দেখতে পারি? আদ্রিস কথা আর সেজানের দিকে চেয়ে বলল, আমার ছেলেকে দেখো, আমি রুষাকে একটু দেখে আসি। তারপর জবাবের অপেক্ষা না করে আদ্রিস রুষাকে সাথে দেখা করতে চলে গেল। রুষা ঘুমাচ্ছে। ধীরে ধীরে আদ্রিস রুষার কাছে এগিয়ে গেল, ওর কপালে ঠোঁট ছুঁয়ে বলল, এত বড় লড়াইতে যখন জিতে ফিরেছো, তখন তুমি এক তুড়িতে সুস্থ হয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ আমার ঘরে রনক আনার জন্য। আমাদের ছেলেটা নাকি অনেক সুন্দর হয়েছে। এই দেখেছো? ওকে তো এখনো দেখিইনি। আমি ওকে দেখে আসি, তুমি তাড়াতাড়ি জেগে যাও। আদ্রিস রুষার গালে হাত ছুঁয়ে উঠে দাঁড়ালো, গন্তব্য সদ্য জন্ম নেওয়া ছেলেকে ছুঁয়ে দেখার। আদ্রিস অনেকক্ষণ ধরে চেষ্টা করছে ছেলেকে কোলে নেওয়ার। এত সুন্দর রাজপুত্রকে দেখে ওর চোখে পানি এসে পড়েছে। কোলে নেওয়ার লোভ জেগেছে, কিন্তু ওকে কোলেই নিতে পারছে না।
ওর ভয় লাগছে, কোলে নিলে যদি ব্যথা পায়। কথা বারবার হেসে কুটি কুটি হচ্ছে আর সেজানের ধমক খাচ্ছে। রুষাকে বেডে শিফট করা হয়েছে, শুয়ে শুয়ে আদেশকে দেখছে। বাচ্চাকে কোলে নিয়ে আহ্লাদি কণ্ঠে কি যেন বলছে। রুষা দীর্ঘশ্বাস ছাড়ল। কথা ওকে দেখতে ভেতরে এলে রুষা বলল, আত্রিশের আমাকে নিয়ে মাথা ব্যথা নেই, একবারও দেখতেও এলো না। কথা অবাক হয়ে বলল, কি যে বলো আপু, আত্রিশ ভাইয়া বাচ্চাকে দেখার আগে, কুলে নেওয়ার আগে তোমার কন্ডিশন জিজ্ঞেস করেছে। তোমার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে তোমাকে দেখে গেছেন। ডাক্তারের সাথে তোমার শরীরের অবস্থা নিয়ে কথা বলেছেন। আমাকেও এখন এখানে পাঠালো তোমাকে দেখতে। ডাক্তার যখন বলেছে তোমার শরীরের কন্ডিশন ভালো না, তার কলার চেপে ধরেছে। অপারেশনের পুরোটা সময় অস্থির অস্থির করেছে। তার একমাত্র ছেলেকে কোলে নিল। জানো ভাইয়া কি বলে, তার বাচ্চাকে কোলে নিতে ভয় লাগে। এত নরম শরীর ওনার, শক্ত হাতের স্পর্শে যদি ব্যথা পায়। কত সেন্সিটিভ দেখেছো। ছেলেকে খুব আদরে রাখবেন ভাইয়া। ভাইয়া তোমাকে খুব ভালোবাসে আপু।